আরিয়ান বিমর্ষ চেহারায় বসে আছে, মাথায় হাত দিয়ে তার নিজের চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে। যত খুশি হয়ে বাসায় এসেছিল, দরজা দিয়ে ঢুকতেই সব খুশি উধাও হয়ে গিয়েছে। পাশে স্নেহা আর লুৎফা বেগম দাঁড়িয়ে আছে। তারা একজন আরেকজনের দিকে কিছুক্ষণ পর পর তাকাচ্ছে। স্নেহাকে ভয় পাওয়া অবস্থায় দেখা গেল। লুৎফা বেগম সিনহার এমন ভয়ের দৃষ্টি দেখে চোখ দিয়ে আশ্বাস দিল যে ভয় পাওয়ার কিছু নেই, যা করার তিনি নিজেই করে নেবেন। লুৎফা বেগম দৌড়ে রুমের দিকে এগিয়ে গেল। এরপর আবারও অস্থির চিত্তে হাতে একটা কাগজ নিয়ে হাজির হলো। দেখ বাবা দেখ। লুৎফা বেগমের হাত থেকে এগিয়ে দেওয়া কাগজটার দিকে আরিয়ান এক পলক তাকালো জিজ্ঞাসু দৃষ্টিতে। লুৎফা বেগম ইশারা দিয়ে কাগজটা নিতে বলতেই আরিয়ান কাগজটা নিল। দুই হাতে কাগজটা ধরে দৃষ্টি দিতেই সে স্তব্ধ হয়ে গেল। আরে এটা তো ডিভোর্স পেপার। লুৎফা বেগম যেন এই সুযোগেরই অপেক্ষায় ছিলেন। তিনি মুখটাকে কাদো কাদো করে বলে উঠলেন, সেটাই আর কি, নিচে দেখ। লুৎফা বেগমের কথা অনুসারে আরিয়ান নিচের দিকে তাকাতেই আরোহীর সাইন দেখে আরও একবার শক খেল। আরোহীর সাইন জল জল করছে। আরিয়ানের মনে হচ্ছে ওই একটা সাইনই যেন আরিয়ানের চোখের দৃষ্টি কেড়ে নিচ্ছে। আরু আরু আমাকে ডিভোর্স দিয়েছে, বিড়বিড় করে আওড়ালো। তার এখনও বিশ্বাস হচ্ছে না যে আরোহী তাকে ডিভোর্স দিয়েছে। সে দ্রুত পদে উঠে ড্রয়িং রুম থেকে ঘরের প্রতিটা রুমে আবার গেল। আনাচে কানাচে সব জায়গায় খুঁজলো। ঘরে আরোহীর কোনো ছায়াও পেল না। আরিয়ানকে বিধ্বস্ত দেখাচ্ছে। তার বিশ্বাস আরোহী এখানে আছে আর থাকবে। আরোহীর কোথাও যাওয়ার জায়গা নেই। ও কই যাবে? আরিয়ান দ্রুত সব রুম খুঁজেও যখন আরোহীকে পেল না, তখন ড্রয়িং রুমে এসে আবারও ডিভোর্সের কাগজটা নিয়ে এসে ধপ করে বসে পড়ল। আরিয়ানের এই অবস্থা দেখে সিনহা লুৎফা বেগমকে ইশারা করলো, আগুনে ঘি ঢালার সময় এখনই। লুৎফা বেগম ইশারা দিয়ে স্নেহাকে আশ্বস্ত করলেন, জানিস বাপ, ওই দিন সকালে উঠে আমার আর সিনহার সামনে দাঁড়িয়ে মেয়েটি ডিভোর্সের এই পেপারটি ছুঁড়ে মেরে বলেছিল তুই যেন সাইন করে দিস। তারপর রুমে গিয়ে আমাদের সামনে সজোরে দরজা আটকে দিয়েছিল। আমাদের কিছু বলারও সুযোগ দিল না। আমরা কিছুই বুঝে উঠতে পারিনি। তারপর স্নেহা সেই পেপারটা নিয়ে দেখলো সেটা ডিভোর্স পেপার, আর সেখানে মেয়েটির সাইন। দেখেছিস, তার মানে মেয়েটি অনেক আগে থেকেই ডিভোর্সের বন্দোবস্ত করে রেখেছে। একদিনে কি আর এইসব করা সম্ভব? হর হর করে সব এক নাগারে বলে থামলো লুৎফা বেগম। তার বলা শেষেই তিনি আরিয়ানের দিকে তাকালেন যে তার রিয়াকশন কেমন। আরিয়ান সব শুনে মাথা চেপে বসে পড়ল। এমন জানলে সে জীবনে ওই দিন অফিসের কাজে যেত না। এমন কেন লাগছে তার? ওই দিন আরোহীর বিদায় বলার ধরন আর সে শব্দটা শুনে আরিয়ান কিছু সময়ের জন্য থমকে গিয়েছিল। আরোহী কোনোবার আরিয়ান বাইরে গেলে বিদায় শব্দটা বলতো না, অন্য কোনো কিছু বলে বিদায় দিত। সেদিনের কথাটি শুনে আরিয়ানে অন্যরকম লাগলেও পরে অফিসের বসের কল চলে আসায় দ্রুত পদে বেরিয়ে যেতে হয়েছে। তাই আর কোনো কিছু বলার সুযোগ পায়নি। আরিয়ান নিজের মাথার চুলগুলো আরও জোরে টেনে ধরল। সেদিনই বোঝা উচিত ছিল তার। কোথায় খুঁজবে সে এখন আরোহীকে? এমন কেন লাগছে তার? বুকের কোথাও জানি ভীষণ খালি খালি লাগছে। এতদিন মনে করেছিল আরোহীর প্রতি তার আর কোনো মায়া নেই, কিন্তু এই বিয়েটা করার পর থেকে বুঝছে আরিয়া তার মনের কত গভীরে রয়েছে। কিভাবে থাকবে সে আরোহীকে ছাড়া? আরোহী রান্নাঘরে আমেনা আহমেদের সাথে হাতে হাতে এটা ওটা এগিয়ে দিচ্ছিল। তিনি আরোহীকে গল্প বলতে বলতে রান্না করছিল। তার ছেলের বউয়ের গল্প বলে বলে স্মৃতিচারণ করছিল। আমার নিহান অনেক জেদি একটা ছেলে, কোনো কিছু তার চাই মানেই চাই। মিথিলাকেও সেভাবে বিয়ে করেছিল। মিথিলা বিয়ে হওয়ার পরপর তাদের প্রেম কাহিনীটা প্রায় সময় আমাকে বলে বলে হাসতো। মূলত মিথিলাই তাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে গিয়েছিল বলে আমেনা আহমেদ তেলে পেঁয়াজ মরিচ ছেড়ে দিলেন। এরপর সেখানে মশলাপাতি দিয়ে নাড়তে নাড়তে আবারও বলা শুরু করেন, জানো, মিথিলা নাকি নিহানকে প্রথম প্রচুর বিরক্ত করত। আমার নিহানকে নাকি প্রথম দেখেই তার মনে এক অন্যরকম অনুভূতি হয়। কি জানি একটা শব্দ বলতো মিথিলা,
কাশ না কি কি একটা জানি। ক্রাশ। আরোহী আমেনা আহমেদের কথার ধরন দেখে হেসে ভুল শুধরে দিতেই উনি আবারও বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ ওইটা। নিহানও মেডিকেলের ছাত্র ছিল, কিন্তু মিথিলাদের থেকে সিনিয়র। তার মানে মিথিলা আপুও ডাক্তারি পড়ছিলেন? আরোহী আমিন আহমেদের কথার মাঝে প্রশ্ন করল। হ্যাঁ, সেই সুবাদেই তাদের দেখা। তাদের বলতে মূলত মিথিলা প্রথম সেখানেই দেখেছিল নিহানকে। এরপর থেকে নাকি টানা 1 বছর নিহানকে দেখতো। এর পরের বছর থেকে নিহানের পিছনে ঘুরঘুর করা শুরু করেছিল। নিহান প্রথম প্রথম নাকি অনেক রেগে যেত। একবার কি হয়েছে জানো? আরোহী এদের প্রেম কাহিনীর শুরুটাতে ভীষণ আকর্ষণ বোধ করছিল, তাই সেও প্রত্যুত্তরে জিজ্ঞেস করলো যে কি হয়েছে। নিহানের পিছনে বেশি ঘুরঘুর করতো, তাই সে মিথিলার আচরণে সহ্য করতে না পেরে থাপ্পড় মারতে গিয়েছিল। কি বলেন? তারপর মেরেছে নাকি? না, আবার মারেনি। আমার ছেলে মেয়েদের কাছে কম ঘেঁষতো, আর কোনো মেয়ে ওর পাশে ঘেঁষতে চাইলেও রেগে যেত, আর মেয়েদেরকে সম্মানও করতো প্রচুর। কিন্তু মিথিলার এরূপ আচরণে টানা 1.5 বছর অতিষ্ঠ হয়ে মারতে গিয়েছিল। মিথিলা অবশ্য বুঝে গিয়েছিল যে নিহান কোনোদিনও মেয়ের গায়ে হাত তুলবে না, হয়তো ভয় লাগাচ্ছে। যখন ভয় লাগানোর পরও মিথিলা ভয় পেল না, তখন নিহান বুঝে নিয়েছিল যে এই মেয়ে তাকে সহজে ছাড়বে না। এরপরের 1 মাস ভালোই কাটলো তাদের দুজনের। নিহানের ডাক্তারি পড়া শেষে চাকরি নিয়েই মিথিলাকে 5 মাস পর একেবারে বউরূপে বাসায় এনেছিল। আরোহী এদের প্রণয়ের কাহিনী শুনতে শুনতে বিভোর হয়ে গেল। কত কষ্টে মিথিলা সুখের সন্ধান পেল, কিন্তু সেই সুখ তার কপালে বেশি দিন সইল না। নিয়তি এত নিষ্ঠুর হয়, সে মেয়েটা সুখের সময় হারিয়ে গেল, একবারের জন্য চলে যেতে হলো। নিজের সবচেয়ে সুখ যার মধ্যে নিহিত, সেই বাচ্চাটাকেই দেখে যেতে পারল না। আরোহীর হুট করে একটা ইচ্ছে হলো, যদি তার এই প্রাণটার বিনিময়ে হলেও মিথিলা বেঁচে থাকতো, তাহলে হয়তো একটা সুখের সংসার বেঁচে থাকতো। হঠাৎ এমন সময় রুহানকে দৌড়ে আসতে দেখে আরোহী ফিরে তাকাতেই দেখলো রুহান হাতে মোবাইল নিয়ে আরোহীর দিকে তাক করে বলে উঠল, বাবাই বাবাই, আমার নতুন আন্টিকে দেখবে তুমি, এই দেখো। আরোহী স্ক্রিনে দৃষ্টি দিতেই দেখতে পেল ওই পাশের মানুষটা নিচের দিকে তাকিয়ে কি একটা যেন লিখছে। আরোহী বুঝতে পারলো ইনি হয়তো নিহান, হয়তো ছেলের সাথেও কথা বলছে আর নিজের কাজও করছে। আমিন আহমেদ রুহানের কথা শুনে দ্রুত এগিয়ে এসে রুহানের হাত থেকে মোবাইল নিয়ে নিল। বিপরীত পাশের মানুষটিকে কিছু একটা করতে দেখে তিনি রেগে যাওয়া কণ্ঠে বলে উঠল, এই সারাক্ষণ খালি এগুলো কি করিস? আমিন আহমেদের কণ্ঠস্বর পেতেই মানুষটি তার সামনের কাগজপত্র সরিয়ে স্ক্রিনে দৃষ্টি দিয়ে হাসল। আর বলো না মা, আরেকটা সার্জারি পড়ে গিয়েছে, কিছু কাজ করছিলাম। কেমন আছো তুমি? আর বাবা কেমন আছে? ভালোই। ফিরবি কখন? কয়েকদিনের মধ্যে ফিরবো। বাবাকে দেখাও দেখি। রুহান জ্বালাচ্ছে নাকি? তোকে বলেছিলাম না, আরোহী আসার পর থেকে তো আর তেমন জ্বালাই না, একদম লক্ষ্মী ছেলে হয়ে গিয়েছে। আমিন আহমেদ কথা বলতে বলতে মোবাইল নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। ওই পাশ থেকে আর কি বলল সেটা শোনা গেল না। আরোহী মলিন শ্বাস ফেলল। এতক্ষণ পাশে ছিল বিদায় সে স্ক্রিনে দেখেছিল মানুষটাকে। হুটহাট রুহান এমন কাজ করে ফেলে না, আর একটু হলেই তার প্রাণটাই হয়তো চলে যেত ভয়ে। এইবার বুঝতে পারল রুহান কার মতো হয়েছে। ছেলেটা পুরোই বাবার মতো হয়েছে, ফর্সা গোলগাল চেহারা। আরোহী একটা দীর্ঘশ্বাস ফেলল। মানুষটা হয়তো বুকে এক আকাশ সমান দুঃখ রেখে পরিবারের সাথে সুন্দরভাবে কথা বলছে। মানুষ উপরে দেখায় একরকম আর ভিতরে অন্যরকম।